ট্যাক্সির ভাড়া মিটিয়ে রঞ্জন বলল, এই বাড়ি? দিশা মুখ তুলে তাকালো। 5 তলা ঝকঝকে বাড়ি, সামনে গেট, নিচে কার পার্কিং। বেশ সমৃদ্ধ চেহারা। আসার সময় দেখে বুঝেছে পাড়াটাও বেশ সমৃদ্ধ, অতএব ফ্ল্যাটের ভাড়া নিশ্চয়ই কম হবে না। রঞ্জন বলল, চলো। বাড়িটা 5 তলায় হলেও লিফট আছে। দারোয়ান জানতে চাইল তারা কার কাছে যাবে। জেনে লিফট দেখিয়ে দিল। স্বয়ংচালিত লিফট 12 তলায় উঠে বাঁ দিকের দরজার বেল টিপল রঞ্জন, যার পাশে লেখা রয়েছে আর সামন্ত। কয়েক মিনিট পরে কি হোলের চোখের তারা। দরজা ঈষৎ খুলে চেনে আটকে গেল। কি ব্যাপার? এক মহিলার গলা। আমি রঞ্জন, আপনাকে ফোন করেছিলাম। চেন খুললেন যিনি, তার বয়স 70 পেরিয়ে গিয়েছে। পরনে হাউসকোট, কাঁধ ছোঁয়া চুলে রুপোলি ছোপ। হাত নেড়ে বললেন, আসুন। সোফায় মুখোমুখি বসার পর মহিলা জিজ্ঞেস করলেন, অপু আপনার কথা আমাকে বলেছে, তবু আপনার প্রফেশন কি? আমার একটা অ্যাড এজেন্সি আছে, রঞ্জন বলল। আপনি আর অপু একসঙ্গে পড়তেন? হ্যাঁ, আমরা প্রেসিডেন্সিতে একসঙ্গে পড়েছি। এখন কোথায় থাকেন? আমার পৈতৃক বাড়ি গড়পাড়ে। বেশ অসুবিধা হচ্ছে ওখানে, রঞ্জন বলল। আপনি? আমি দিশা, কলেজে পড়াই। কি সাবজেক্ট? ইকোনমিক্স। আমি আপনাদের চা অফার করতে পারছি না, কারণ কাজের মেয়েটি এখনো আসেনি। উনি চলে যাবার পর অনেক দিন ঠেকিয়ে রেখেছিলাম অপুকে, আর পারলাম না। ওর কাছে যেতেই হচ্ছে। অবশ্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অক্ষমতাটাও চেপে ধরেছে। যাকে, অপু যখন আপনাকে রেফার করেছে তখন আমার আপত্তি নেই, কিন্তু একটা ব্যাপারে সমস্যা হতে পারে। বৃদ্ধা তাকালেন। বলুন। প্রতি বছর যে কবছর বাঁচব, আমার স্বামীর মৃত্যুদিনে আমি এই ফ্ল্যাটে থাকব। সেজন্য বছরে দিন 10-এর জন্য কলকাতায় আসব। মুশকিল হলো আমি কারোর সঙ্গে শেয়ার করে থাকতে পারি না। অপু ওর লং আইল্যান্ডের বাড়ির আউট হাউস আমার জন্য ছেড়ে দিচ্ছে। তাই আমি এলে। বৃদ্ধা আচমকা চুপ করলেন। কোনো সমস্যা হবে না। এই ফ্ল্যাট যেমন আছে ঠিক তেমন রেখে আমরা দিন 15-এর জন্য বাইরে বেড়াতে যেতে পারি। রঞ্জন হাসল। তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পুরো ফ্ল্যাটই সাজানো। বেডরুম 4টে। আপনারা তো 2জন, এত লাগার কথা নয়। একটি ঘর যেখানে আমার স্বামী থাকতেন আমি লক করে যাব। চলুন, ফ্ল্যাটটা দেখে নিন। বৃদ্ধা উঠলেন। রঞ্জন বলল, আপনি আমাদের তুমি বলুন। ওটা আমার জিভে চট করে আসে না। বৃদ্ধার ফ্ল্যাট দেখে দিশা খুব খুশি। অন্তত 2500 স্কোয়ার ফিট, সর্বত্র রুচির ছাপ। কিচেনটা বিশাল, তাতে সব আছে। বৃদ্ধা বললেন, এখানে থাকলে আপনাদের কিছুই আনতে হবে না। পছন্দ হয়েছে? খুব। দিশা হাসল। আমি একটা অনুমতিপত্র লিখে রাখব। ওটা থাকলে কোনো প্রশ্ন উঠবে না। হ্যাঁ, আমি কিন্তু 18 তারিখে চলে যাচ্ছি। 10 দিন বাকি, রঞ্জন হিসেব করল। কিন্তু বৃদ্ধা তাকালেন। রঞ্জন ইতস্তত করল।
আসলে অপুর সঙ্গে আমার টাকা পয়সা নিয়ে কথা হয়নি। টাকা পয়সা কেন? আমি তো আপনাকে ভাড়া দিচ্ছি না। আপনি আমার ছেলের বন্ধু, তাই আপনাকে কেয়ারটেকার হিসেবে থাকতে দিচ্ছি। এর মধ্যে টাকা পয়সার কথা উঠছে কেন? উল্টে আপনি টেক কেয়ার করবেন বলে আপনাকেই আমার কিছু দেওয়া উচিত। হ্যাঁ, এমন হতে পারে আমি মন পাল্টালাম, 6 মাস পরে ঠিক করলাম কলকাতায় চলে আসব। তাহলে অন্তত 1 মাস আগে আপনাকে জানাবো, ভদ্রমহিলা জানিয়ে দিলেন। রঞ্জন দিশার দিকে তাকালো। দিশা কি বলবে ভেবে পেল না, তাই দেখে বৃদ্ধা মাথা নাড়লেন। না, 1 বছরের মধ্যে সেরকম কিছু ঘটবে বলে মনে হয় না। আপনি রবিবার বিকেলে আমার সঙ্গে দেখা করুন। বিদায় নিয়ে ওরা বাইরে বেরিয়ে এলো। রঞ্জন জিজ্ঞাসা করল, কিরকম লাগলো? খুব খারাপ। দিশা হাঁটতে লাগলো। কেন? উনি ভাড়া নেবেন না, মনে হবে কারো অনুকম্পায় আমরা আছি, দিশা জানালো। অনুকম্পা বলছো কেন? ওর প্রয়োজনের সঙ্গে আমাদের প্রয়োজন মিলে যাচ্ছে বলেই থাকছি। অপু আমার বন্ধু, ওর সঙ্গে ফোনে এ ব্যাপারে কথা হয়েছে আমার। ইলেকট্রিক টেলিফোন যা ব্যবহার করব আমরা, তার বিল আমরাই দেব, রঞ্জন বোঝালো। রঞ্জনের বয়স এখন 42। এতদিন ইচ্ছে হয়নি বলে বিয়ে করেনি। ওর 2 ভাই বিবাহিত, একজন মুম্বাইতে থাকে, দ্বিতীয়জন একই বাড়িতে। মা মারা গিয়েছেন গত বছর, এবং তারপরেই ওর আলাপ হয় দিশার সঙ্গে। মাথার উপর কোনো অভিভাবক নেই, আলাপ ঘনিষ্ঠ হলে বিয়ের প্রসঙ্গ আসবেই, এবং ওখানেই সমস্যার শুরু। ইকোনমিক্সে এমএসসি করার পর পরীক্ষা টরীক্ষা দিয়ে দিশা চাকরি পেয়ে গিয়েছিল দমদমের একটা কলেজে। ওর বাবা মা থাকতেন সিউড়িতে। ছাত্রী জীবন কেটেছে হোস্টেলে। এখনো সে থাকে ওয়ার্কিং গার্লস হোস্টেলে, এক ঘরে একা। তার এই 38 বছরের জীবনে বার তিনেক রোম্যান্সের ছোঁয়া লাগতে লাগতে লাগেনি স্রেফ নিষ্পৃহতার জন্যে। শুরুর দিকে যে ভালো লাগা তৈরি হতো তা খানিক বাদে ভয়ে রূপান্তরিত হতো। ওর ভাগ্য সুপ্রসন্ন ছিল, কারণ ওই 3জন পুরুষই ছিল উড়ে আসা নীড়ের পাখির মতো। নীড় বাঁধাবার ইচ্ছে কারও ছিল না। তারপর নিজেকে গুটিয়ে নিয়েছিল দিশা। ছাত্রীদের পড়ানো, লাইব্রেরিতে বই ঘাঁটায় সময়টা কাটিয়ে দিতে অভ্যস্ত হয়ে পড়েছিল। হঠাৎই রঞ্জনের সাথে আলাপ। একটি ভদ্র মানুষের সঙ্গে ক্রমশ মানসিকভাবে জড়িয়ে গিয়েছে সে। এই 1 বছরে ওরা কোথাও এক রাতের জন্য বেড়াতে যায়নি, কোনো রেস্তোরাঁর ঘেরাটোপে সময় কাটায়নি। পথ চলতে গিয়ে হঠাৎ সামান্য ছোঁয়াছুঁয়ি আকস্মিকভাবে হওয়া ছাড়া কেউ কারু হাতে হাত রাখেনি। কিন্তু যেই বিয়ের কথা মনে এলো, অমনি সন্ত্রস্ত হলো দিশা। প্রায় অচেনা একটি মানুষের সঙ্গে 24 ঘন্টা থাকতে হবে। এই বয়সে মানুষটির প্রয়োজনে বিছানায় বিবস্ত্র হতে হবে ভাবতেই কিরকম শীতল হয়ে যাচ্ছিল শরীর। আর এই সময় মাত্র মাসখানেক আগে বিয়ের কথা উঠল। দিশা মুখ নিচু করেছিল। এই তো ভালো, ভালো না? তার মানে? চোখ কপালে তুলেছিল রঞ্জন। তুমি কি আমার সঙ্গে বাকি জীবন থাকতে চাও না? মাথা নেড়েছিল সম্মতিতে, কিন্তু মুখে কিছু বলেনি দিশা। রঞ্জন গলা নামিয়েছিল। কি ব্যাপার বলো তো? আমার ভয় করে।
ভয়? কেন? যদি বিয়েটা ভেঙে যায়, এই বয়সে বিয়ে করার পর সেটা হলে মুখ দেখাতে পারবো না। মাথা নাড়ল দিশা, যেন ভবিষ্যতে যেটা ঘটবে সেটা চোখের সামনে দেখতে পেল। রঞ্জন অবাক, বলল, আমার মধ্যে কি এমন কিছু দেখেছ যে মনে হচ্ছে বিয়ে ভেঙে যাবে? দূর, তা না, আসলে নিজেকে ভয় করে। কথাগুলো দিশা বললেও দেখাশোনা বন্ধ হলো না। সপ্তাহে অন্তত 4 দিন দেখা না করলে বুকে ভার জমে। যেদিন দেখা হবার কথা সেদিন সকালে ঘুম ভাঙতেই অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে পড়ে মনে। শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করেই ফেলল, তোমার এমন হয়? হয়। রঞ্জন মাথা নেড়েছিল। শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্তে এলো একসঙ্গে থাকবে। দুজন পূর্ণ বয়স্ক মানুষ একসঙ্গে থাকতে গেলে বিয়ে করতেই হবে তার কোনো মানে নেই। বিয়ে করার পর স্বামী স্ত্রীরা খেয়েই করেও একসঙ্গে থাকছে, পরস্পরের প্রতি অবিশ্বাস সন্দেহ নিয়েও বিয়ের বাঁধনটাকে ছিঁড়তে পারছে না, এরকম দৃষ্টান্ত চারপাশে ছড়িয়ে। সেদিন একটা কাগজে সমীক্ষা পড়েছিল, 80% দম্পতির সম্পর্ক সুখের নয়। বিয়ে না করে একসঙ্গে থেকে যদি সেই পরিস্থিতি তৈরি হয়, তাহলে বন্ধুত্ব রেখেই আলাদা হওয়া যেতে পারে। এখন তো বিবাহ বহির্ভূত একসঙ্গে থাকাকে আইন স্বীকৃতি দিয়েছে। বিচ্ছেদের জন্য কোর্টেও যেতে হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে দুজনের কেচ্ছা শোনাতেও হবে না। কিন্তু আত্মীয় স্বজন, দিশার মনে তখনও অস্বস্তি। কৈফিয়ত দেবার দরকার কি? প্রশ্নের মুখ কি দিয়ে চাপা দেব? বলবে আমরা ভালোবেসে একসঙ্গে থাকছি। যদি না থাকতে পারি তাহলে তো হাসাহাসির পাত্র হব। তা হব, হয়তো ওদের সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পাব না। না পাই, ও নিয়ে আমি মোটেও ভাবিত নই। আচ্ছা, যদি বলি বিয়ে করেছি, রেজিস্ট্রি করেছি, তাহলে সব মুখ বন্ধ হয়ে যাবে। মিথ্যে কথা? যুধিষ্ঠিরও বলেছিলেন, দিশা বলল। লোকে জানুক, কিন্তু ছাড়াছাড়ি যদি হয় তাহলে তো উকিলের কাছে ছুটতে হবে না, তাই না? কিন্তু তুমি যদি প্রথম থেকেই কুগাও। কুগাই মানে? ওই যে এখনো একসঙ্গে থাকলাম না আর তুমি ছাড়াছাড়ির কথা ভাবছ। এত বেশি ভাবলে তো সত্যি হয়ে যেতে পারে, রঞ্জন বলেছিল। না, উল্টো ভাবছি বলেই ওটা যাতে সত্যি না হয় তার জন্যে সতর্ক থাকবো আমরা। বিয়ের মন্ত্রের চেয়ে বিয়ে না করে থাকার অঙ্গীকারে অনেক বেশি দায়িত্ব এসে যায়, তাই না? দিশা সহজ হয়েছিল। সিদ্ধান্ত নেওয়া মাত্রই তো কার্যকর করা যায় না। রঞ্জনের পক্ষে ছোট ভাই ও তার স্ত্রীকে জানাতে সময় লাগলো। জানার পর স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। এতদিন পরে দাদা বিয়ে করছে, পাত্রটি তাদের অপরিচিতা, শাস্ত্র মেনে বিয়ে হবে না এবং বিয়ের পর দাদা বৌদি এ বাড়িতে থাকবে না। তারা যে উপেক্ষিত এতে মনে ক্ষুণ্ণ ভাব এলেও ওরা যে এই বাড়িতে থাকছে না তাতে এক ধরনের স্বস্তি এলো। একটু দূরের আত্মীয়রা আশা করল একটা উৎসবের আয়োজন করা হবে এবং সেখানেই তারা স্বীকৃতি দেবেন। রঞ্জন জানিয়ে দিল কোনো উৎসব করা হচ্ছে না। সবাই ভাবল বেশি বয়সের বিয়ে বলে রঞ্জন লজ্জা পাচ্ছে। দিশা অবশ্য তেমন কোনো প্রশ্নের সামনে পড়েনি। দীর্ঘকাল একা থাকার ফলে শিউরির বাড়ির সঙ্গে সম্পর্ক তো শিথিল হয়েই এসেছিল। ভাইরা রোজগার শুরু না করা পর্যন্ত সে টাকা পাঠিয়ে দিয়েছে প্রতি মাসে।
তখন বাড়ি গেলে যে আদর যত্ন পেত, ওরা প্রতিষ্ঠিত হওয়ার পর টাকা পাঠানো বন্ধ করলে সেটা দ্রুত কমে গেল। সে বিয়ে করবে না, বাকি জীবন একা থাকবে, এরকমটাই ধরে নিয়েছিল সবাই। অতএব ওরা যখন দিশার চিঠিতে ব্যাপারটা জানতে পারল, তখন চুপচাপ মেনে নিল। ছোট ভাই জানত দিশার প্রভিডেন্ট ফান্ডের নমিনি হিসেবে তার নাম আছে। দিদি কি সেটা বদল করবে? কৌতূহলটা সে প্রকাশ করতে পারল না। রবিবারে গিয়েছিল রঞ্জন। বন্ধুর মায়ের সঙ্গে দেখা করে কাগজপত্র নিয়েছিল। ওই ফ্ল্যাটের টেলিফোন এবং ইলেকট্রিকের টাকা ওর ব্যাংক থেকেই দিয়ে দেওয়া হয়। প্রতি মাসে রঞ্জনকে সেই অ্যাকাউন্টে বিলের টাকা জমা দিতে হবে। কেয়ারটেকারকে ডেকে তিনি রঞ্জনের পরিচয় করিয়ে দিলেন আত্মীয় বলে। ওর অনুপস্থিতিতে রঞ্জন সস্ত্রীক এখানে থাকবে, ফ্ল্যাটে ঢোকার একটি চাবি তিনি রঞ্জনকে দিয়ে বললেন, অন্যটা আমার কাছে রইল। আপনার ফ্লাইট কবে, কখন? কেন, তুমি আমাকে দমদমে পৌঁছতে যাবে নাকি? আপনি যদি আপত্তি না করেন। না না, ও ব্যাপারে আমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া তুমি তো তোমার বন্ধুর মায়ের কোনো খবর নাওনি কোনো দিন। এখন এসব করলে মনে হবে চক্ষু লজ্জায় করছ, ভদ্রমহিলা বলেছিলেন। দিন ঠিক হলো। মাসের প্রথম তারিখেই ওরা নতুন জীবন শুরু করবে। তবে দুজনে আলাদাভাবে ওই বাড়িতে যাওয়া ঠিক নয়। ওরা যে বিবাহিত নয় তা প্রচার করে লাভ কি? অতএব রঞ্জন ট্যাক্সি নিয়ে দুপুরের শেষে দিশার হোস্টেলে এলো। এক্ষেত্রে হোস্টেলের ঘর ছেড়ে দেওয়াই স্বাভাবিক। দিশাও ভেবেছিল কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে দেবে। যে ঘরে দীর্ঘকাল একা কাটালো সেই ঘরে নিশ্চয়ই অন্য মেয়ে আসবে। শেষ মুহূর্তে মত বদলালো সে। এখনো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত না জানিয়ে কিছুদিন পরেও তো জানানো যেতে পারে। বিশেষ কাজে কিছুদিন বাইরে থাকতে হবে বলে টাকা দিয়ে গেলে কর্তৃপক্ষ নিশ্চয়ই মেনে নেবেন। তার এতদিন এখানে থাকার কারণে কেউ প্রতিবাদ করবে না। শেষ পর্যন্ত তাই করল সে। দুটো সুটকেস হোস্টেলের দারোয়ান তুলে দিয়ে গেল ট্যাক্সিতে। ট্যাক্সি ছাড়তে রঞ্জন বলল, তোমার যাবতীয় সম্পদ ওই দুটোই ভরে গেল? না বলতে গিয়েও সামলে নিল দিশা। উত্তরে শুধুই হাসল। ঘর ছেড়ে না দিয়ে আসার কথা শুনলে রঞ্জনের কি প্রতিক্রিয়া হবে তার জানা নেই। পরে ওকে বুঝিয়ে বলা যাবে। সে জিজ্ঞাসা করল, তোমার? সব তো আনা যায় না, যা প্রয়োজনীয় তা নিয়ে এসেছি। ওখানেতেও কোনো কিছুরই অভাব নেই, শুধু ব্যক্তিগত জিনিস থাকলেই দিব্যি চলে যাবে। তারপর স্বর নামিয়ে জিজ্ঞেস করল দিশা, এখন এই মুহূর্তে তোমার কেমন লাগছে? দিশা বলল, যেমন লাগা উচিত। রঞ্জন হাসল, আর কথা বাড়ালো না। একটি ঘর তালা বন্ধ, কিন্তু তাতে কিছু আসে যায় না। দুজনের জন্য ফ্ল্যাটটা এত বড় যে প্রথমেই একটি কাজের লোকের কথা মনে এলো দিশার। এতদিন সে হোস্টেলের একটি ছোট ঘরে থেকেছে। ঘরটাকে পরিষ্কার রাখতে তার মোটেই বেশি পরিশ্রম করতে হতো না। কিন্তু এত বড় ফ্ল্যাট পরিষ্কার রাখা তার একার পক্ষে সম্ভব নয়। জিনিসপত্র নামিয়ে রেখে ওরা হল ঘরের সোফায় বসেছিল। দিশা জিজ্ঞাসা করল, তোমার বন্ধুর মায়ের নিশ্চয়ই মেড সার্ভেন্ট ছিল, সে কোথায়? রঞ্জনের মনে পড়ে গেল, তোমাকে বলাই হয়নি। রবিবারে যখন ওর সঙ্গে দেখা করতে এখানে এসেছিলাম তখন প্রসঙ্গটা তুলেছিলাম। শুনলাম যে কাজ করত
সে নাকি দীর্ঘকাল ওর সঙ্গে ছিল। তার বয়স হয়েছে এবং উনি আমেরিকায় যাচ্ছেন শুনে সে তার দেশের বাড়িতে ফিরে গেছে। শেষ জীবন সেখানেই কাটাতে চায়। অতএব তাকে পাওয়া যাবে না। বাহ, তাহলে এখন কি হবে? খুঁজে পেতে হবে। কেয়ারটেকারকে বললে নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে কাউকে। তাহলে যাও, আজই বলে এসো, কাল সকাল থেকেই চাই। রঞ্জন উঠল, টেবিলের কাছে গিয়ে বলল, লোকটাকে এখানে ডাকি। ইন্টারকমের বোতাম টিপে অনুরোধ জানিয়ে ফিরে এসে বলল, আজকের রাত্রে আর বাড়িতে রান্না করার দরকার নেই, বাইরে খাবো। রান্না করতে হলে কিভাবে হতো? কেন, কিচেনে তো গ্যাস সিলিন্ডার আছে। ব্যাস, গ্যাস চালালেই রান্না হয়ে যাবে? রান্নার আগে তো বাজার করতে হবে। ওহো, তা বটে। আসলে কোনোদিন সংসারের এদিকটা নিয়ে তো মাথা ঘামাতে হয়নি। আমিও তাই। 17 বছর হোস্টেলের রান্না খাচ্ছি, রান্নাঘরে ঢোকার দরকারই ছিল না। তাহলে তো তোমার পক্ষে রান্না করা সমস্যা হয়ে যাবে, চিন্তায় পড়ল রঞ্জন। হাসল দিশা। এসব নিয়ে আমরা আগে আলোচনা করিনি, করা উচিত ছিল। কেন? তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করা যেত। দিশা মুখ তুলল। দূর, সম্পর্ক ভালো হলে এটা কোনো পয়েন্টই না। আজকাল হোম ডেলিভারির মাধ্যমে দারুণ খাবার পাওয়া যায়। এ বাড়িতে একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে দেখছি, ওটা দিয়ে রোজ ধুলো পরিষ্কার করে দেবো আমি। জামা কাপড় লন্ড্রিতে দেওয়া যাবে। রঞ্জনের কথা শেষ হতে না হতেই বেল বাজল। সে এগিয়ে গিয়ে দরজা খুলতেই কেয়ারটেকারকে দেখতে পেল। ইয়েস স্যার। আসুন। মাঝবয়সী ভদ্রলোক ঘরে ঢুকে দিশাকে নমস্কার করলেন। রঞ্জন বলল, কয়েকটা ব্যাপারে আপনার সাহায্য চাই। বলুন। কাজের লোক চাই, হোল টাইমার। রঞ্জন বলল, না না, হোল টাইমার দরকার নেই, শুধু সকালটা হলেই চলবে। দিশা প্রতিবাদ করল। রঞ্জন বলল, কেন, বিকেলে মানে রাত্রের ব্যাপারটাই। কেয়ারটেকার বললেন, ম্যাডাম ঠিক বলেছেন স্যার। প্রথমত হোল টাইমার পাওয়া প্রায় অসম্ভব। কাজ না জেনেও প্রচুর টাকা চাইবে। তার উপর বিশ্বাস করে ওই বাড়ির দায়িত্ব দেওয়া নিশ্চয়ই ঠিক হবে না। তুলনায় পার্ট টাইমার চেষ্টা করলেই পাওয়া যেতে পারে। মেনে নিল রঞ্জন। ঠিক আছে, কাল সকাল থেকে কাউকে আসতে বলুন। এত তাড়াতাড়ি কি করে হবে স্যার? এ বাড়িতে যারা কাজে আসে তাদের বলতে হবে। সবাই তো প্রচুর কাজ করে, তার মধ্যে যাদের সময় আছে তাদের কাউকে খুঁজে বের করতে হবে। কেয়ারটেকার বললেন, দাঁড়ান, আমাদের এখানে যে কাজ করতে আসবে সে কি অন্য বাড়িতেও কাজ করবে? পার্ট টাইমাররা তো তাই করে। যে কাজের দায়িত্ব শুরুতে দেবেন তা আধ ঘন্টার মধ্যে শেষ করে অন্য বাড়িতে চলে যাবে। কেয়ারটেকার এ ব্যাপারে ওয়াকিবহাল করলেন। কি জানি, আমি ভেবেছিলাম যে আসবে সে সমস্ত সকাল এখানে থাকবে। রঞ্জন বলল, আপনাকে 5 গুণ চার্জ দিতে হবে স্যার। আচ্ছা, বলে কেয়ারটেকার চলে গেলেন। চিন্তিত রঞ্জন বলল, কি করা যায় বলো তো? দিশা হাসল। আপাতত ওসব ভাবনা মাথা থেকে সরিয়ে আরাম করে বসো। রঞ্জন কিছু বলতে গিয়ে মন বদলালো। আমরা সংসার করব অথচ নির্ভর করতে হবে অচেনা অজানা একজনের ওপর। অদ্ভুত। বিদেশে কিন্তু ওই তৃতীয়জন থাকে না, দিশা বলল। রাইট, ওরা যদি পারে তাহলে আমরা পারবো না? এই ফ্ল্যাটে সব আধুনিক ব্যবস্থা আছে। একটা রান্নার বই কিনে নিলেই হবে। রঞ্জনের গলায় উত্তেজনা। হোম ডেলিভারি, নিচু গলায় বলল দিশা।
ফ্ল্যাটটা আর একবার জরিপ করে নিয়ে নিজের সুটকেস যে বেডরুমে ঢোকালো দিশা, সেখানে সুন্দর বিছানা পাতা রয়েছে বার্মাটিকের কাঠের খাটে। টেবিল, চেয়ার, ড্রেসিং টেবিল, আয়না, দেয়াল আলমারি, যা যা দরকার সব চারপাশে। এমনকি একটা হেয়ার ড্রায়ারও চোখে পড়ল। খুশি হয়ে ঘুরে দাঁড়াতেই দরজায় রঞ্জনকে দেখতে পেল দিশা। এই ঘরটাকে পছন্দ হলো? রঞ্জন হাসল। হ্যাঁ, বেশ ভালো। তাহলে আমি পাশের ঘরটা নিই? রঞ্জন দাঁড়ালো না। থমকে গেল দিশা। বিয়ে না করে বিবাহিত জীবনযাপন করতে গেলে কি আলাদা শুতে হয়? অথচ এখন ব্যাপারটা ভাবতেই এক ধরনের আড়ষ্ঠতা এসে যাচ্ছে। বিয়ের মন্ত্র বা সই কি সেই আড়ষ্ঠতা দূর করতে সাহায্য করে? আবার একসঙ্গে এক ঘরে থাকলেই কি সে রঞ্জনকে দেয়াল, ড্রেসিং টেবিল ভাবতে পারবে? ওর সামনে পোশাক পাল্টাতে পারবে? অসম্ভব। তবু এই ভালো, না হয় রাত্রে দরজাটা ভেজিয়ে রাখবে, কিন্তু আলাদা ঘরে একা শোয়ার স্বস্তিটা তো থাকবে। কোথায় যেন পড়েছিল বিদেশের স্বামী স্ত্রীরাও আলাদা ঘরে শোয় তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে। ঘরটা বড়। সুটকেস খুলে পাজামা পাঞ্জাবি বের করল রঞ্জন। একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে তার মনে। দুজনের ঘর আলাদা হয়ে কতটা ভালো বা মন্দ হলো ঠিক বুঝতে পারছিল না রঞ্জন। জীবনে প্রথমবার সে একটি নারীর সঙ্গে একত্রে থাকছে। সেটা অবশ্যই আলাদা ঘরে থাকলে শিহরিত হবার কথা নয়। কয়েকদিন ধরে সে আজকের রাতটার কথা ভাবছিল। এই রাতটাকে অবশ্যই ফুলশয্যার রাত বলে মনে হয়েছিল। কিন্তু এখানে আসার পর দিশার আচরণে কোনো আবেগ না দেখে সেও সৌজন্যের বাইরে যেতে পারেনি। এখন দিশা যখন তার শোয়ার ঘর নির্বাচন করে ফেলেছে, তখন জোর গলায় বলতে পারেনি, আমিও তোমার ঘরে থাকব। মনে একটু ভার জমলেও পাশাপাশি একটা তীর ধীরে স্বস্তি টের পাচ্ছিল রঞ্জন। এতটা বয়স একা একা থেকে এমন একটা অভ্যেস তৈরি হয়ে গিয়েছে যে কারো সঙ্গে রাত্রিবাস করার কথা ভাবতেও পারত না। অন্য কারোর জন্য নিজস্ব অভ্যেসগুলোর পরিবর্তন করা সম্ভব নয় বলে মনে হতো। আজ অন্য আবেগে আক্রান্ত হয়ে সেটাকে উপেক্ষা করতে যাচ্ছিল সে। না হওয়ায় যেন স্বস্তি এসে গেল চুপি চুপি। পাজামা পাঞ্জাবি পরে বসার ঘরে ঢুকে প্রথমে জানলাগুলো খুলে দিল রঞ্জন। সামনের অনেকটা খোলা, সূর্য ডুবছে, ছায়া ছায়া বিকেল। কি দেখছ? দিশার গলা শুনে পেছন ফিরে তাকিয়ে চমকে উঠল রঞ্জন। সালোয়ার কামিজে এখন দিশাকে অপূর্ব দেখাচ্ছে। আকাশী নীল স্থির হয়ে আছে পোশাকে। এতদিন যখনই দেখা হয়েছে ওর সাথে শাড়িতে দেখেছে। সে দ্রুত এগিয়ে গেল, দুটো হাত দিশার কাঁধে রেখে বলল, তোমাকে কি সুন্দর লাগছে। দিশার গালে কি লালের ছোঁয়া লাগলো? যাহ, আমায় দেখো। এই বয়সে কখনো সুন্দর লাগে? কেন নয়? গায়ত্রী দেবী, ইন্দিরা দেবী, সুচিত্রা মিত্র সুন্দরী নন? অপর্ণা সেন, রেখা এখনো রূপসী নন? তাছাড়া প্রতিমার বয়স হয় না। রঞ্জন বলল, মানে? দুর্গা ঠাকুর 200 বছর আগেও যেমন সুন্দরী ছিলেন এখনো তাই আছেন। এইবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দিশার চোখে কপট রাগ। দু হাত কাঁধ থেকে সরিয়ে জড়িয়ে ধরল সে দিশাকে। নরম মেইলি গন্ধ, অনুভূতি যেন ক্রমশ বাগিচা রঞ্জনের করায়ত্তে। সে দিশার গালে গাল রেখে বলল, তুমি আমার। তারপরেই তার কপালে ভাঁজ পড়ল। মুখ সরিয়ে সে দিশার মুখ দেখল।
থরথর করে কাঁপছে দিশা। সমস্ত শরীর যেন শক্ত হয়ে গেছে। হাত সরিয়ে নিলেই পড়ে যাবে। চোখ বন্ধ। সে ফিসফিসিয়ে ডাকল, দিশা। দিশা সাড়া দিল না, যেন শুনতেই পায়নি তার ডাক। ধীরে ধীরে ওকে একটা সোফায় বসিয়ে দিল রঞ্জন। বসার পরেই যেন চেতনা ফিরে এলো। দু হাতে মুখ ঢেকে ডুগরে কেঁদে উঠল দিশা। রঞ্জন হতভম্ব। সে এমন জোরে চেপে ধরেনি যে দিশা অসুস্থ হয়ে যেতে পারে। আর অসুস্থ হবার পর এই কান্নার মানে কি? সে বলল, দিশা, আমি সরি, আমি নিজেই বুঝিনি কি করছি। কাঁদতে কাঁদতে মাথা নাড়ল দিশা, যার মানে সরি বলার দরকার নেই। ঠিক তখনই বেল বাজল ঝমঝমিয়ে। তুমি ঘরে যেতে পারবে? কেউ এসেছে। কান্না গিলল দিশা, তারপর ওড়নায় চোখ মুছল। দ্বিতীয়বার বেল বাজলে রঞ্জন বাধ্য হল দরজা খুলতে। বেশ স্বাস্থ্যবতী এক তরুণী দাঁড়িয়ে। কেয়ারটেকার বাবু বলল আপনারা লোক খুঁজছেন। মেয়েটি চোখ ফেরাল। ও হ্যাঁ, তুমি একটু পরে আসতে পারবে? রঞ্জন বলল। পরে টাইম হবে না। মেয়েটি সোজাসুজি রঞ্জনকে দেখল। ওকে ভেতরে আসতে বলো। পেছন থেকে দিশার ধরা গলা ভেসে এলো। অগত্যা সরে দাঁড়ালো রঞ্জন। মেয়েটি ভেতরে ঢুকল। দিশাকে দেখে বলল, আমার নাম মালা। মা মালা সিনহার ফ্যান ছিল তো। আপনি বৌদি? দিশা চকিতে রঞ্জনের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, তুমি কাজ করবে? কেয়ারটেকার বাবু বললেন আপনার লোক দরকার, যদি তালা চাবি মিলে যায় করব। বুঝতে পারলাম না। দিশা বলল, আপনাদের যা প্রয়োজন তা যদি আমার অসুবিধে না হয় করব। তোমার কি সুবিধে তা আগে বলো। দিশা একটু একটু করে সহজ হচ্ছিল। দেখুন বৌদি, আমি সকালে 4 বাড়িতে কাজ করি, আমার টাইম নেই। বিকেলে 2 বাড়িতে কাজ করছি, একটা 4টে থেকে 6টা আর একটা 6টা থেকে 8টা। ওই দ্বিতীয় বাড়িটা ছেড়ে দিতে চাই, ওই সময় আপনাদের দিতে পারি। মেয়েটা একটা চেয়ারের দিকে তাকালো। ওখানে বসবো? মাথা নাড়ল দিশা। সঙ্গে সঙ্গে বসে পা নাচাতে লাগলো মালা। কিন্তু আমাদের লোক দরকার সকালের জন্য, রান্নার জন্য, ঘর পরিষ্কার করার জন্য। কিছু চিন্তা করবেন না, আমি রাত্রে রান্না করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আপনি সকালে গরম করে নেবেন। আর সকালে ঘর পরিষ্কার করলে রাত্রে যা হবে, রাত্রে করলে সকালে তাই তো হবে, মালা বলল। দিশা রঞ্জনের দিকে তাকালো। রঞ্জন বলল, আমরা যদি রোজ 6টার মধ্যে না ফিরে আসি? চাবি দিয়ে যাবেন, একটা চাবি। সহজ গলায় বলল মালা। ভেবে বলুন, আপনারা হয়তো সকাল 9টায় বের হবেন। আমি যদি 8টায় আসি তাহলে কটা পথ খেয়ে বেরোবেন। তার চেয়ে রাত্রে রান্না করা থাকলে অনেক সুবিধে। বাজার হাট? দিশা জিজ্ঞেস করল। ওটা যদি দাদাবাবু করে দেন ভালো, আমি কাঁচা পয়সায় হাত দিতে চাই না। দিশা জিজ্ঞেস করল, তুমি কাজটা ছেড়ে দিচ্ছ কেন? সত্যি কথা বলবো বৌদি, আমি মিথ্যে কথা ভালোবাসি না। দেখুন, আমি ওখান থেকে 2500 পাই। 2500? রঞ্জনের গলা শুকিয়ে গেল। হ্যাঁ, 1250 রান্নাবান্নার জন্য। 2টো বুড়ো বুড়ি, বুড়ি বাতের ব্যথায় অষ্টপ্রহর বিছানায় শুয়ে থাকে। বুড়োর খুব রস, রোজ তাকে ম্যাসাজ করে দিতে হয় আমাকে, তার জন্য আরও 1250 দেয়। আমরা তো তোমাকে এত দিতে পারবো না, দিশা বলল। কে চাইছে? চোখ ফেরালো মালা। ওই 1200-র জন্য রোজ রাত্রে আমি 80 বছরের বুড়োর শরীর চটকাতে ভালো লাগে? এখন ঝাঁঝরা হয়ে নারকেল গাছ, যে কোনো দিন ভেঙে পড়বে, তবু কোমরের ওপরে আমার হাত উঠতে দেবে না।
ঘেন্না ধরে গেছে বৌদি। আপনি আমাকে ওই 1250 দেবেন। আপনাদের বাড়িতে তো কোনো বুড়ো হাবড়া নেই? রঞ্জন চটজলদি বলল, ঠিক আছে, তোমার কথা শুনলাম, নিজেরা কথা বলে কেয়ারটেকারকে জানিয়ে দেব। কিন্তু তার আগে যদি কাজ পেয়ে যাই তাহলে দোষ দেবেন না, আমরা গরিব মানুষ, হাত খালি করে বসে থাকতে পারি না তো। উঠে পড়ল মালা। ঠিক আছে, তুমি কি আজ থেকে কাজে লাগবে? তার মানে আপনি আমাকে কাজে রাখবেন? হ্যাঁ। দিশা মাথা নাড়ল মালা। তাহলে কেয়ারটেকারকে ফোন করুন। কেন? দিশা বুঝতে পারল না। আমি কে, সত্যি সত্যি উনি আমাকে পাঠিয়েছেন কিনা জেনে নিন। আজকাল তো আমাদের ছবি থানায় পাঠাতে হয়। নিশ্চিত হয়ে নিয়ে কাজে লাগাতে বলুন, পরে আমাকে দোষ দিতে পারবেন না। শেষ কথাগুলো মালা বলল রঞ্জনের দিকে তাকিয়ে। অগত্যা রঞ্জন রিসিভার তুলে যাচাই করে নিয়ে দিশার দিকে তাকিয়ে ঘাড় নাড়ল। এবার খুশি হলো মালা। আপনাদের রান্নাঘরটা বোধহয় ওদিকে, যাই দেখে আসি। সে চোখের আড়ালে যেতেই রঞ্জন চাপা গলায় বলল, খুব টকেটিভ। দিশা হাসল, মনে হচ্ছে ভালো কাজ জানে, একটু এক্সপেন্সিভও। এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, দিশা বলল। বৌদি বলতে বলতে ফিরে এলো মালা। সবই আছে দেখলাম, কিন্তু সবজি মাছ মাংস নেই। আজ রাত্রের খাবারটাও কালকের সঙ্গে করে দিচ্ছি, কি খাবেন? যা হোক কিছু করে দাও, দিশা বলল। ভাত বা রুটি? আমি রুটি, দিশা বলল। আমি ভাত খাই, রঞ্জন বলল। দু রকমের ঝামেলা করবেন না বাবু। ঠিক আছে, রুটি খাচ্ছি রাত্রে, সকালের জন্য ভাত করো। এবার আপনি যান, 1 কেজি আলু, 500 পেঁয়াজ, আদা লঙ্কা সবজি যা পাবেন আনবেন, আর কাটাপোনা 500। তাড়াতাড়ি ফিরবেন, বলেই ভেতরে চলে গেল মালা। সর্বনাশ, আজই বাজারে যেতে হবে। দিশার দিকে তাকালো রঞ্জন। খেতে হলে হবে। আজকে আমরা কোনো রেস্টুরেন্টে খেতে পারতাম, কাল সকালে কি করতে? আমার তো 10টায় ক্লাস। বেশ ছিল কোনো হোম ডেলিভারি সংস্থাকে বলে দেওয়া। তাই দাও, কিন্তু একে তো কাজ করতে বলে দিয়েছ। রঞ্জন বিরক্ত হয়েছে বোঝালো। তারপর নিজের ঘরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে ফিরে এলো মালা। বৌদি, দাদা তো এখানকার কিছু চেনে না, তাহলে তো এখন মুশকিলে পড়বে। ঠিক আছে, আমাকে টাকা দিন, প্রথম দিনটা আমি বাজার করে দিচ্ছি, দাদা সঙ্গে যাক, আমি চিনিয়ে দিচ্ছি। তাই ভালো। টাকা নিয়ে রঞ্জন প্রস্তাবটা শুনে বলল, কোনো অসুবিধা হবে না, খোঁজ করলেই লোকে বলে দেবে আমি একাই যাচ্ছি। রঞ্জন বেরিয়ে গেল। ওই যা, দাদা বাজারের ব্যাগ নিয়ে গেল না। কিনে নেবে? কিনবে কেন, রান্নাঘরে 4টে ব্যাগ রয়েছে। থাক, আগে যেখানে থাকতে দাদা সেখানে বাজার করতো না? না, তাই অমন মুখ হয়েছে, হাসলো মালা। তোমরা রান্নায় ঝাল খাও না মিষ্টি? মাঝামাঝি। তোমাদের অনেকদিন বিয়ে হয়েছে? কেন? না, দাদা ও ঘর থেকে বের হলো, তোমার জিনিসপত্র দেখলাম পাশের ঘরে। বেশি দিন বিয়ে হয়ে গেলে শিক্ষিত স্বামী স্ত্রীরা দেখেছি আলাদা শোয়, মালা বলল। দিশা হাসার চেষ্টা করল। অবশ্যই একসঙ্গে শোয়া পার্টিদেরও তো দেখছি দিনভর ঝগড়া সন্দেহ গালমন্দ, অথচ রাত্রে এক বিছানায় শোয়, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলে না। খেয়েই করেও একসঙ্গে থাকতে হবে, ছাড়বে না। আমার সঙ্গে যে বিয়ে হয়েছিল সে খেয়েই শুরু করতে 1 বছর মানিয়ে নিতে চেয়েছিলাম। যখন দেখলাম শুধরোলো না, তখন লাথি মেরে বেরিয়ে এলাম। সবাই বলে মালা আবার বিয়ে কর, পুরুষগুলো দিন রাত চোখ করে, অথচ বলি ন্যাড়া বেলতলায় যায়। মালা কথা বলে চলেছিল। তাহলে এত রোজগার করছো কেন? ভবিষ্যতের জন্য বৌদি, যখন শরীর ভাঙবে, পরিশ্রম করতে পারবো না, কেউ ফিরেও তাকাবে, তখন বাঁচতে হবে না, বলে হাসলো। তোমাদের দেখে ভালো লাগলো।
কেন? এই এত বড় বাড়িতে যত ফ্ল্যাট আছে তার 10টার মধ্যে 9টার স্বামী স্ত্রীতে সুখ নেই গো। 3টে বৌদিতে দুপুরে ফুর্তি করতে যায় তা আমি জানি। স্বামী সব জেনেও চুপ করে থাকে। একে কি বিয়ে বলে? বলো বৌদি। মালা বলল, যাই চা নিয়ে আসি। রাতের খাবার 9:30টায় খেয়ে নিল ওরা। ঠিক 8:15টায় মালা চলে গেছে। খেতে খেতে রঞ্জন বলেছিল, না, মেয়েটা ভালো রাঁধে। শুধু বেশি বকা ওর দোষ, দিশা বলেছিল। তা করুক। জানো, জীবনে আজ প্রথমবার বাজার করলাম। বাজারে ঢোকার পর বুঝলাম ব্যাপারটায় বেশ থ্রিল আছে। কোনো কিছু করার আগে বোঝা যায় না সেটা ভালো না খারাপ। তারপর বাইরের আলো নিভিয়ে নিজের ঘরে বসে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল রঞ্জন। দরজায় শব্দ হতে ফিরে তাকালো। দিশা দাঁড়িয়ে আছে। এসো। না, একটা কথা বলতে এলাম। দিশার গলার স্বর প্রায় খাদে। হ্যাঁ, বসে বলো না। রঞ্জন চেয়ার ছেড়ে খাটে গিয়ে বসল। দিশা চেয়ারে বসল, বসে বলল, আমার খুব খারাপ লাগছে। কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না না, দেখো, আজ আমাদের প্রথম দিন, প্রথম রাত। আমাদের আলাদা থাকা উচিত নয়, কিন্তু ভেতরে ভেতরে কিরকম একটা আড়ষ্টতা, তোমাকে বোঝাতে পারবো না। এটা ভাঙা দরকার। তুমি আমাকে সাহায্য করবে? কাঙালের দৃষ্টি দিশার চোখে। নিশ্চয়ই। তাহলে চলো, তোমার বা আমার ঘরে নয়, ওপাশের খালি ঘরটায় আমরা একসঙ্গে থাকি। আমাকে একটু সময় দাও। নীল আলো জ্বলল। পাশাপাশি শুয়ে ওরা গল্প করছিল। রঞ্জন দিশার শরীরের ঘ্রাণ পাচ্ছিল। একটা জোক শুনে দিশা ছেলে মানুষের মতো হাসল। তারপর রঞ্জন বলল, এই, আমার ঘুম পাচ্ছে। দিশা বলল, ঘুমিয়ে পড়ো। দুজনের মধ্যে তখন মাত্র 1 ইঞ্চির ব্যবধান।